হ্যালো এভরিবডি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্লেসিংস একাডেমি। এই ব্লেসিংয়ে দাঁড়িয়ে আজকে আমি অর্ণব আচার্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আগের দিন আমরা করেছিলাম কি এবং আজকে আমরা কি করতে চলেছি। প্রথম ক্লাসে আমি জাস্ট বুঝিয়েছি যে যখন যে কোনো পরীক্ষায় অ্যাপ্রোচ করতে হয় তখন কিভাবে করতে হয়। আমি সেন্ট্রাল লেভেলের এক্সাম দেবো না স্টেট লেভেলের এক্সাম দেব সেটা আগে থেকে ডিসাইডেড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু দুটো পরীক্ষার জন্যই আমার প্রিপারেশন কি করে হবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যখন নিজেকে প্রিপেয়ার করছে তখন সে স্টেট লেভেলের যে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে আর যে সেন্ট্রাল লেভেলের এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করছে, মানে এসএসসি, সিজিএল, এইচএস লেভেল, মাল্টিটাস্কিং এবং ডিফারেন্ট ফেজ এক্সামিনেশনসগুলো যেগুলো হয় সেগুলোর জন্য সে কীভাবে প্রিপারেশন নেবে। এবং স্টেটের সত্যি পার্থক্য আছে না নেই সো ফার অ্যাজ ইংলিশ ইজ কনসার্নড। তাহলে সেই ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে এই যে তফাতগুলো সেগুলো আগের দিন বুঝে নিয়েছি। সরাসরি টপিক ওয়াইজ যেমন বুঝেছি তেমন বুঝেছি অ্যাকচুয়ালি একটা এক্সামিনেশনে কি প্রশ্ন থাকতে পারে। 10টা করে কোয়েশ্চেন আমরা ভাগ করে নিয়ে তার যে ডিফারেন্সগুলো, তার অ্যাপ্রোচের ডিফারেন্সগুলো আমরা বুঝে নিয়েছি। সেখান থেকে সার মর্ম বেরিয়ে এসেছিল। সেটা কি? স্পিরিট অফ এক্সামিনেশন আমি যদি দেখি তাহলে দেখব সাবজেক্ট বা টপিক একই, শুধু কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন প্যাটার্নের ডিফারেন্স আছে। আজকে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি চ্যাপ্টার ডিসকাশন শুরু করছি, নাউন থেকে শুরু করছি। কিন্তু নাউন থেকে শুরু করছি মানে এটা নয় যে আমি কোনো স্পেশালাইজেশনের দিকে ঝুঁকবো না, তা নয়। অর্থাৎ সেখানে যেমন স্টেট লেভেলের এক্সামিনেশনে নাউন কিভাবে কাজে লাগে এবং সেন্ট্রাল লেভেলে কিভাবে কাজে লাগে দুটোই আমি একসাথে করে রাখবো যাতে আমাদের ওই প্রবলেমটুকু না হয়। ব্যাস এইটুকুই আমাদের উদ্দেশ্য। আরেকবার আমরা দেখে নেব আজকের বিষয় কি। নাউন পরিষ্কারভাবে তোমাদের রয়েছে। প্রথমে ক্লাসিফিকেশনের ব্যাপারটা আসবো, যদিও এই নাউনের ক্লাসিফিকেশন সেটা যে সরাসরি কখনো জিজ্ঞেস করা হবে তা নয়, কিন্তু কনসেপ্ট বিল্ডিং এর জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। বিষয় কি, কিভাবে ইউজ করব নাউন ক্লাসিফিকেশন, আমি যদি শুরুতেই বলি কিভাবে এটাকে ডিল করব। আমি যদি নাউনের কথা বলি তাহলে একদম শুরুতেই যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে আমরা নাউনের যে পার্টটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমি যদি এভাবে দেখে নিই, আমি একটা পার্টে আলোচনা করব এইভাবে অ্যাবস্ট্রাক্ট, আর আরেকটা পার্টে আমি দেখে নিই সেখানে কি পাবো, কংক্রিট। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট নাউন যেটার কথা আমি বললাম সেটাতে ঢুকবো তার আগে তার পাশাপাশি অন্য কি বিষয় আছে সেটা একবার দেখে নেবো। যেমন আমরা যখনই নাউনের ক্লাসিফিকেশন দেখি আমরা প্রথমে বলছি হচ্ছে কমন নাউন, তারপরে আমরা বলছি যে ধরে নিলাম আমি এভাবে রাখছি দ্যাট ইজ প্রপার নাউন, ঠিক তারপরে আমি লিখছি কমন, প্রপার, নেক্সট কালেকটিভ নাউন, তারপরেই আমরা বলছি দ্যাট ইজ মেটেরিয়াল নাউন। তাহলে এই যে আমি এখানে কমন, প্রপার, কালেকটিভ, মেটেরিয়াল ব্যাপারগুলো রাখলাম, তারপরেই লেখা থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি সেটার মধ্যে না ঢুকে এই দুটোকে পুরোপুরি আলাদা রাখছি। কেন রাখছি একটু বুঝে নেওয়া যাক আমাদেরই বোঝার সুবিধের জন্য খানিকটা। আমি যে মুহূর্তে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন, আসলে একটা আলাদা ক্যাটেগরি যেখানে আমরা নাউনের এমন একটা পার্টকে পাই সেখানে কি যে নাউন কনসেপচুয়াল, অর্থাৎ শুধুমাত্র কনসেপ্টেই আছে, এর কোনো দৈহিক অস্তিত্ব নেই। মানে আমি যদি দেখি ব্যাপারটা কেমন, হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। আর উল্টো দিকে আমি যখন কংক্রিট কথাটা বলছি, কথাটাই অনেকটা সেলফ এক্সপ্ল্যানেটরি। আমি যদি এইভাবে বলি যে কংক্রিট, তার মানে কি পরিষ্কার করে দেখছি দ্যাট ইজ ফিজিক্যালি এক্সিস্টেন্ট, অর্থাৎ তার দৈহিক অস্তিত্ব আছে। আমি যদি ব্যাপারটা এইভাবে দেখি
খুব সুবিধা হবে আমাদের বুঝতে। আমরা মূল ম্যাটারটাকে এভাবে দেখে নিই। ধরে নিচ্ছি আমি যে মুহূর্তে বলছি যে আমি বললাম যে রিভার, আমি যখন বলছি যে ট্রি, আমি বলছি ফিশ, আমি বলছি পেপার। আবার আরেকটা দিক থেকে আমি যদি একটু অন্যভাবে দেখি, আমি এখানে যদি লিখি যে কাইন্ডনেস, আমি বলছি অনেস্টি, আমি বলছি পেন, আমি বলছি লাভ। এই যে শব্দগুলো আমি পাশাপাশি লিখলাম, দুটোর দিকে তাকালেই আমি এই অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিটের পার্থক্য পরিষ্কার বুঝতে পারবো। কেন পারবো? তার জায়গাটা কোথায়? তার জায়গা হচ্ছে যে মুহূর্তে আমি এটা রিভার বলছি, সত্যি সত্যি সেই রিভারের অস্তিত্ব আছে। ট্রি, ফিশ, পেপার প্রত্যেকটাই তার কলে বরে, অর্থাৎ তার দেহ নিয়ে হাজির। উল্টো দিকে যদি আমি কাইন্ডনেস কথাটা বলি, অর্থাৎ মমত্ববোধ বা মমতা, এটা আমাদের ধারণা, এটা হিউম্যান কোয়ালিটি। তো কোয়ালিটি এর কোনো শেপ নেই। আমাকে যদি বলে কাইন্ডনেস, সেটা কতটা ভলিউম আমরা জানি না। কাইন্ডনেস কি গোনা যায়? যায় না। অনেস্টি, এটাও গুণ, এবং এটার ক্ষেত্রেও তাই। এটা অ্যাবস্ট্রাক্ট। কেন অ্যাবস্ট্রাক্ট? তার কারণে দৈহিক অস্তিত্ব নেই। অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিস যেটা নয়, অর্থাৎ যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। আমি একইভাবে যখন বলছি পেন, ব্যথা, সেটা উপলব্ধির বিষয়, সেটা অনুভবের বিষয়, রাইট? একইভাবে লাভ একটা ফিলিংসের নাম। এই প্রত্যেকটা, যেখানে ইমোশন, যেখানে কোয়ালিটি, যেখানে ফিলিংস, এগুলোকে ধরছি যে নাউনের মাধ্যমে, সেই নাউনগুলোর মজা কি? এগুলো প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট। খুব স্বাভাবিকভাবে এগুলোকে আমি অ্যাবস্ট্রাক্ট বলতে বাধ্য। আর উল্টো দিকে আমরা এখানে যেগুলো পেয়েছি, এই প্রত্যেকটাই বুঝতেই পাচ্ছি কি এগুলো কংক্রিট, অর্থাৎ এর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তাহলে এটা হলো আমার প্রাথমিক বিষয়, যেটা আমি নাউনের একটা গ্রস ক্লাসিফিকেশন করতে পারি। এটা হয়ে যাওয়ার পর আমি যদি এদিকে দেখি যে কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই জায়গাটা আমার পরিষ্কার হবে। তার কারণ আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো, যে কমন নাউন যখন আমি আসলে বলছি, ব্যাপারটা কি? কমন নাউন ইজ অ্যাপ্লিকেবল কখন? দ্যাট ইজ দ্য নাউন কি ফর আ ক্লাস অর কমিউনিটি। একটা গোটা কমিউনিটিকে বা একটা এন্টায়ার ক্লাসকে বোঝাতে আমরা কমন নাউন ইউজ করি। স্বাভাবিকভাবে আমি যদি বলি হিউম্যান বিং, আমি যখন বলছি ট্রি, রাইট? আমি যখন বলছি হিল, অর্থাৎ কোনো পার্টিকুলার হিলের কথা আমি বলছি না। পৃথিবীর যত পাহাড় আছে সব, পৃথিবীর যত বার্ডস আছে, আমি সব বার্ডকেই বোঝাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি কমন নাউন। স্বাভাবিক ব্যাপার। এবার একইভাবে আমি যখন প্রপার নাউন বলছি, তখন আমি একটা স্পেসিফিক জায়গায় চলে আসছি, একটা স্পেসিফিক অবজেক্ট অর স্পেসিফিক পারসন অর স্পেসিফিক ন্যাচারাল ফেনোমেনা। অর্থাৎ আমি যখন বলছি রিভার, তাহলে পৃথিবীর যত নদী আছে সবটাকেই বোঝাচ্ছি। এবার আমি যখন বলছি দ্য গঙ্গা, দ্য গোদাবরী, দ্য গোসাবা, এই যখনই আমি কথাটা বলছি, তখন একটা পার্টিকুলার রিভারকে বোঝাচ্ছে। তাহলে সেটা কি হয়ে গেল? প্রপার নাউন। বয়েজ যখন বলছি, তখন পৃথিবীর সমস্ত ছেলেকে বোঝাচ্ছে। এবার আমি যখন বলছি অর্ণব, তখন অর্ণব একজন পার্টিকুলার পার্সনকে বোঝাচ্ছি। তার মানে আমরা এখানে বলতেই পারি দিস ইজ নেম অফ হোয়াট। এখানে কি নেম ফর হোয়াট? আ পরিষ্কার ব্যাপার, স্পেসিফিক থিং, অবজেক্ট অর পার্সন। তাহলে এই পার্টটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। তাহলে কমন দেখলাম, প্রপার দেখলাম, নেক্সট হচ্ছে কালেকটিভ। তাহলে কালেকটিভ নাউন ব্যাপারটা কি? খুব সহজ ব্যাপার। আমরা যখন কালেকটিভ নাউনের কথা বলবো, তখন আসছে দিস ইজ আ নাউন দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর
আ গ্রুপ, একটা কালেকশন বা একটা গ্রুপকে বোঝাতে আমরা এই কালেকটিভ নাউন ইউজ করছি। স্বাভাবিক ব্যাপার, আমি প্রত্যেকটার এক্সাম্পলে আসবো। আমরা যেই বলছি, আমি এখানে বললাম পরিষ্কার ব্যাপার বার্ডস, তো বার্ডসটা কি, সেটা হচ্ছে কমন নাউন। যেই আমি বলছি দ্য ফ্লক অফ বার্ডস, তখন আমি কি করছি, সমস্ত পাখিকে বোঝাচ্ছি না, পাখির একটা ঝাঁককে আলাদা করে বোঝাচ্ছি। তাহলে যেই আমি বলছি পাখির ঝাঁক, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমরা এটাকে বললাম কালেকটিভ নাউন। আমি বলছি লোকজন, পিপল, যেই লোকজনকে বলছি একদম পরিষ্কার দ্য ক্রাউড অফ পিপল, মানে সেই লোকেদের দল, সেখানে সমস্ত মানুষ থাকছে না। একইভাবে আমরা যখন শোল অফ ফিশ বলছি, আমরা যখন স্কুল অফ ফিশ বলছি, মাছের ঝাঁককে বোঝাচ্ছি। আবার একই সঙ্গে আমরা যখন হার্ড অফ ক্যাটল বলছি, তখন এক পাল গরু বা এক পাল গবাদি পশুকে বোঝাচ্ছি। তার মানে এই প্রত্যেকটা জায়গায় আমার ছোট ছোট করে বিষয়গুলো যদি ক্লিয়ার করি, তাহলে দেখবো পরিষ্কার হয়ে যাচ্ছে। কালেকটিভ অবধি বুঝলাম। আর মেটেরিয়াল নাউন, সেটা আমাদের জানাই, দ্যাট ইজ দ্য নাউন ফর হোয়াট। এখানে আসলে কি, আমরা মেটেরিয়াল নাউন বলতে এটা ভাবি, সেটা হচ্ছে যে বোঝায় সমস্ত জড়বস্তুই মেটেরিয়াল নাউন, না। আমি যদি বলি এই বোর্ড, আমি যদি বলি মার্কার, আমি যদি বলি যদিও মার্কার নয়, অপটিক্যাল পেন, আমি যদি বলি চেয়ার, টেবিল, এগুলো কিন্তু একটাও মেটেরিয়াল নাউন না। রাদার আমি যে মুহূর্তে বলছি পেন, পেনটা একটা কমন নাউন। আর মেটেরিয়াল নাউন কি, মেটেরিয়াল নাউন হচ্ছে, আমি খুব সহজে লিখছি, দ্যাট ইজ র মেটেরিয়াল, অর্থাৎ দ্য সাবস্টেন্স উইথ হুইচ সামথিং ইজ মেড অফ, যে জিনিস দিয়ে কোনো জিনিস তৈরি হচ্ছে, যে পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয়, তাকে আমরা বলছি মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন যখন কথাটা বলছি, তখন আমার মাথায় যে চিন্তাটা ঘোরা উচিত সেটা কি, সেটা হচ্ছে বেসিক মেটেরিয়াল, যেটা দিয়ে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যখন ডেস্ক বোঝাচ্ছি, ডেস্কটা কমন, মেটেরিয়াল হচ্ছে উড বা আয়রন বা প্লাস্টিক, সেটা হচ্ছে মেটেরিয়াল বা ফাইবার, যেটাই বলে থাকি। তাহলে এই যে নাউনের ডিফারেন্স, আমি এখানে যে ক্লাসিফিকেশন দেখলাম, এটা একটা আলাদা ক্লাসিফিকেশন, অর্থাৎ ইউনিটারি ক্লাসিফিকেশন। এটা আবার গ্রস ক্লাসিফিকেশন, দুটোর মধ্যে অনেকটা তফাৎ থেকে যায়। এইবার মজার ব্যাপার হলো, আমি যে মুহূর্তে এই বিষয়টা পাচ্ছি, তখন মেটেরিয়াল নাউনের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কেন? আমি যে মেটেরিয়াল নাউনগুলোর কথা বললাম, যদি একটু পর পর সেই মেটেরিয়াল নাউনগুলোকে এক জায়গায় করতে থাকি, ধরে নিই আমি বললাম যে আয়রন, প্রথমে বললাম যে কোনো মেটাল হতে পারে, আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে। নাও আমি যদি উড কথাটা বলছি, কাঠের কথাটা বলছি, আমি এখানে বললাম প্লাস্টিক কথাটা বলছি, আয়রন, উড, প্লাস্টিক। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আয়রন, উড, প্লাস্টিকের মতোই আমি আরেকটা মেটেরিয়ালে চলে যাচ্ছি। ধরো আমি বলছি, ইভেন আমি ওয়াটার কথাটা বললাম, এক্স্যাক্টলি সো, ওয়াটারটাও একটা মেটেরিয়াল। আমি এয়ার কথাটা বলছি, এয়ারটাও কিন্তু একটা মেটেরিয়াল। এটা ভুললে চলবে না যে তুমি বলবে স্যার এয়ারের মধ্যে তো কত কম্পোনেন্ট থাকে, তা নয়। এই আইডিয়াটা ওভারল্যাপিং, মাথায় রাখতে হবে। তাহলে যেমন আমরা বললাম, তেমন গ্লাস কথাটা বলছি, কাঁচ, তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে মেটেরিয়াল। এটা বুঝে নিতে আমার অসুবিধা হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, বহু জায়গায় একটা বিষয় লেখা থাকে, সেটা হচ্ছে যে এই মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা দারুণ সাযুজ্য থাকে। সো উই ফাইন্ড প্যারিটি বিটুইন this material noun and abstract noun. So what is that parity? What is that identical feature that works here? দুটোর মধ্যে কি মিল? লেখা থাকে দুটোই হচ্ছে আনকাউন্টেবল ইন নেচার, অর্থাৎ কোনোটাকে আমি গুনতে পারবো না। আচ্ছা, যে বিষয়টা আমরা পেলাম সেটা কি সত্যি? তাহলে সেটা একবার দেখে নেওয়া যাক।
অর্থাৎ আমি যে বললাম যে এখানে মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল, সেটা দেখে নি সত্যি কিনা। ভেরি সিম্পল। আমি যখন মেটেরিয়াল নাউনের কথা বলছি আমি চট করে এটার পাশে অ্যাড করে দিই, অর্থাৎ এই প্রত্যেকটার সাথে আমি কমনলি যদি এস অ্যাড করি তাহলে কি সেটা প্লুরাল হবে? অর্থাৎ আমি যখন আয়রনস কথাটা বলবো, স্বাভাবিক ব্যাপার আমি বলছি আয়রনস, তাহলে আয়রনস কি প্লুরাল হলো? একদমই না, আয়রনস হয় না। হ্যাঁ, আয়রনস শব্দটার অস্তিত্ব আছে, কিন্তু তার অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি যে মুহূর্তে এখানে বলবো আয়রনস, সেটা কিন্তু আয়রন দিয়ে তৈরি কোনো জিনিসকে বোঝাবে। স্পেশালি আমি যখন বলি যে চেন বা শেকলস, ফেটার্স, অর্থাৎ এই শিকল বোঝাতে আমি আয়রন ইউজ করতে পারি। আবার আয়রনস ইউজ করতে পারি কখন? আমি ধরো এটা বোঝাচ্ছি যে প্রিজন, জেল বোঝাতে আমি আয়রনস কথাটা ইউজ করতে পারি। আবার এই যে প্রেসিং ইনস্ট্রুমেন্ট ইস্ত্রি, তখন আয়রনস কথাটা ইউজ করি। খেয়াল করতে হচ্ছে ঠিক তারপরে উড কথাটা আমি বলছি, তাহলে উড কথাটাকে স্বাভাবিকভাবেই আমি যদি উডস লিখি তাহলে তার কি চেঞ্জ হতে পারে সেটাও একবার আমরা চট করে দেখে নেব। আমরা বলছি কি উডস, কাঠকে তো আর গোনা যায় না, র মেটেরিয়াল গোনা যায় না, একটু আগেই বললাম। লোহা, লোহা কটা এর কোনো মানে নেই। যেই আমি এটাকে লিখছি সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি, মিনিং কি হয়ে যাচ্ছে উডসের? উডসের মিনিং হয়ে যাচ্ছে ফরেস্ট। আমরা অনেকেই সেটা জানি, জঙ্গল বা ফরেস্ট, সেটাকে আমরা উডস বলছি। আবার একইভাবে প্লাস্টিক্স যখন বলছি তখন কি বোঝাচ্ছি? আসলে এখানে প্লাস্টিক্স যখন বোঝাই তখন ক্যারি ব্যাগসকে বোঝাচ্ছি, রাইট? আমি এখন ওয়াটার্স বলছি, প্র্যাকটিক্যালি আমি কি বোঝাই? সেটা কোনো না কোনো একটা ওয়াটার বডিকে বলছি, অর্থাৎ সোজা কথায় সেটা রিভার হতে পারে, সেটা ওশান হতে পারে, ডিপেন্ডস। আবার গ্লাসেস, এয়ার্স, এগুলোর আবার পার্টিকুলার মিনিং আছে। আমরা ডাইরেক্টলি সেই মিনিংয়ে না গিয়ে পরীক্ষার হলে কি করে দেয় সেটাকে দেখে নেব এবং প্রত্যেকটা মিনিং পরপর দেখব। তাহলে বুঝলাম যে একদম ঠিক কথা, এখানে যে মেটেরিয়াল নাউনগুলোর কথা বলেছে এই প্রতিটা মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই প্রতিটা মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, ঠিক কথা, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। উল্টো দিকে দেখি, যেটার কথা বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সেটা কি কাউন্টেবল নাকি এটা আনকাউন্টেবল? চট করে যদি দেখি তাহলে দেখব কাইন্ডনেস, অনেস্টি, পেইন, লাভ, এগুলো একটাও গোনা যাচ্ছে না। লাভস বলে কিছু নেই, পেইনস বলে কিছু নেই, ব্যতিক্রমের জায়গাটা আলাদা। অনেস্টিজ, কাইন্ডনেসেস হয় না। তার মানে নিঃসন্দেহে আমরা এটাও লিখতে পারি যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল, রাইট? অর্থাৎ ঠিকই তো মনে হচ্ছে। যেই এবার আমি তোমায় বলবো যে ফাইন, এটা যদি ঠিক থাকে তাহলে আমি আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলি। যেমন আমি বলছি আইডিয়া, আমি বলছি ওপিনিয়ন, আমি বলছি যেমন THOUGHT, থট। একটু খেয়াল করে দেখি যে এগুলোর সাথে কি আমি এস অ্যাড করতে পারি? অর্থাৎ এটা কি প্লুরাল করা সম্ভব? এটা কি এস অ্যাড করতে পারি? হ্যাঁ, করতে পারি। অর্থাৎ প্রত্যেকটার প্লুরাল ফর্ম আছে এবং এগুলোকে গোনা যায়। Ideas, opinions, several opinions were gathered from different corner of the country. এই যে যখনই আমি বলছি বিভিন্ন রকমের ওপিনিয়ন জড়ো করা হয়েছে। আবার বলছি থটস, we have different thoughts, right? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাধারা আছে। তাহলে এখানে থটস, ওপিনিয়ন্স, আইডিয়াস কথাগুলো রয়েছে। খেয়াল করে দেখি প্রত্যেকটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হওয়ার সত্ত্বেও আমরা এখানে চেঞ্জটা কি দেখলাম? এইগুলো কিন্তু প্রতিটাই
কাউন্টেবল, অর্থাৎ এটা কিন্তু আমরা দিব্যি গুনতে পারছি। এবার প্রশ্ন হলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দুটোই, এই দুটো গ্রুপসের মধ্যে কি তফাৎ হচ্ছে, যার জন্য একটার ক্ষেত্রে আমি এটাকে প্লুরাল করতে পারছি, আরেকটার ক্ষেত্রে করতে পারছি না। একটা কাউন্টেবল হচ্ছে, আরেকটা কাউন্টেবল হচ্ছে না, অর্থাৎ আনকাউন্টেবল থাকছে। ভেরি সিম্পল। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে যে কটা ওয়ার্ড আমরা লিখেছি, যেমন কাইন্ডনেস, কমপ্লিটনেস, স্পেশালি এনইএসএস অ্যাড করে যেটা হয় আর কি, অনেস্টি, সিনসিয়ারিটি, রাইট? এই যে আমরা বলছি স্ট্যামিনা, ঠিক আছে? আমি যখন বলছি যে পেশেন্স, এই যে কথাগুলো বলছি, অনেক শব্দ লেখা যেতে পারে। ধৈর্য, তো ধৈর্যগুলো হয় না। এবার যে কটা কথা আমি বললাম, লাভ, পেইন, পেশেন্স, অনেস্টি, কাইন্ডনেস, এই যে কটা কথা বললাম, প্রতিটা কথাই কি আনকাউন্টেবল, এবং সবকটা কথা কোনো না কোনো একটা ইমোশন বা হিউম্যান কোয়ালিটিকে ঘিরে বা ফিলিংকে ঘিরে আছে। যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হিউম্যান কোয়ালিটি বা ফিলিংস বা ইমোশনকে এক্সপ্রেস করবে, we can never add any s with it, we can never make it plural. যদি উল্টো দিকে দেখি, তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করব, এখানে we are not talking about our emotions, আমাদের হিউম্যান কোয়ালিটি নিয়ে আমরা কোনো কথা বলছি না, ইমোশন নিয়ে কথা বলছি না, তখন আমরা দিব্যি সেটাকে প্লুরাল করতেই পারি। এইটা হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ আমি যদি একবারে বলে দিই মোটা দাগে যে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যানট বি মেড ইনটু প্লুরাল, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি রং। তাহলে এই পার্টটা বুঝতে পারলাম না। পরের দিকে আসি, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে ইয়েস, এটা অ্যাবসলিউট, এটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। ম্যাটেরিয়াল নাউন ইজ অলওয়েজ আনকাউন্টেবল। বুঝলাম, দুটো ডিফারেন্স আমার কাছে ক্লিয়ার হলো। এবার দেখি, আমি যদি এটার উপর বেস করে কিছু কোয়েশ্চেন নিজের মতো করে করে নিই, তাহলে দেখব আমার সেই অসুবিধের জায়গাটা কিন্তু আর থাকবে না। ব্যাপারটা কেমন? ক্লাসিফিকেশনের পরের পার্টে আমরা চলে যাই। ধরো আমরা এখানে লিখছি কোনো একটা জায়গায়, এখানে লিখছি যে আচ্ছা বেশ, আমরা পেনটাকে সিলেক্ট করে নিই, আমাদের সুবিধা হবে। ধরো এখানে লিখছি the sage took shelter in a wood far from the city. Police could not find the body in the wood. আমি এখানে সেন্টেন্স দুটো ইউজ করলাম, ঠিক তারপরে আমি আবার এভাবে চাই, আমি এখানে বললাম যে the criminal was আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা চেঞ্জ করছি, the criminal was kept in iron, রাইট? আবার ধরো আরেকটা সেন্টেন্সে লিখছি all the vehicles were
bound up with iron. তাহলে এখানেও আমি আরো দুটো সেন্টেন্স পেলাম এবং এর পরবর্তী ক্ষেত্রে ধরো সেন্টেন্সটা এভাবে লেখা হচ্ছে, সেখানে লেখা হচ্ছে we could well understand from his air that he is a man from এখানে আবার একটা ছোট্ট চেঞ্জ আমি করব, আমি এখানে চেঞ্জ করব হি ইজ শর্ট করি হি ইজ ফ্রম এলিট ক্লাস। তাহলে এই যে আমি পরপর সেন্টেন্সগুলো রাখছি সেই সেন্টেন্সগুলোর দিকে একটু নজর রাখা যাক। আমার কাজ কি, আমাকে এই সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছে, দিয়ে পরিষ্কার বলছে যে এই সেন্টেন্সগুলো ঠিক না ভুল বার করতে, অর্থাৎ সোজা কথায় এরার আইডেন্টিফাই করতে দিয়েছে, এরার কারেকশন। খুব কমন টপিক, যে কোনো এক্সামিনেশন তুমি যাও, মানে আমি যদি দেখি সিজিএল, সিএইচএসএল, তারপরে যদি দেখি আমি মাল্টিটাস্কিং এর বিষয়, বা যে কোনো আমি যদি সিস্যাটেও যাই সেখানেও একই বিষয় দেখতে পাই। আবার ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা আমাদের স্টেট লেভেলের যে এক্সামিনেশনগুলো আছে, মিসলেনিয়াস বলো, গ্রুপ ডি, গ্রুপ সি বলো, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এক জিনিস দেখতে পাই, ইভেন টিচার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশনে। তো এই যে দিয়েছে এই বিষয়গুলো এখন আমরা যেহেতু সদ্য আলোচনা করেছি সেগুলো নিয়ে হয়তো আমরা আলোকপাত করতে পারবো। আমরা বুঝতে পারছি দ্য সেজ টুক শেল্টার, অর্থাৎ সাধুটি আশ্রয় নিয়েছিলেন কি ইন আ উড ফার ফ্রম দ্য সিটি। সাধুটি কোথায় আশ্রয় নিয়েছিলেন? ইন আ উড ফার ফ্রম দ্য সিটি, অর্থাৎ শহর থেকে বহু দূরে একটা উডে আশ্রয় নিয়েছিলেন। মানে কি কাঠে? তা তো হতে পারে না। তার মানে when we say wood, অ্যাকচুয়ালি আমরা সেটা বোঝাতে চাইছি কি ফরেস্ট। তাহলে আমার এটা রং অ্যাপ্লিকেশন, আমার অ্যান্সার কি হওয়া উচিত ছিল, অর্থাৎ উডস, এটা কারেক্ট। অর্থাৎ এখানে সিম্পলি আমাকে একটা এস অ্যাড করতে হবে। আমাদের কনসেপ্টটা কিরকম, এ উড এটা কি হয়, মানে এটা হবে নাকি এ উডস হবে? ডেফিনেটলি আমরা যখন জঙ্গল বোঝাচ্ছি, যখন ফরেস্ট বোঝাচ্ছি, তখন কিন্তু আমি উডস লিখতে বাধ্য থাকছি। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম। যেমন পুলিশ কুড নট ফাইন্ড দ্য বডি ইন দ্য উড, তাহলে পুলিশ মৃতদেহটি কোথায় খুঁজে পায়নি? পুলিশ কুড নট ফাইন্ড দ্য বডি ইন দ্য উড, নাও উই সে উড। আবার সেই এক জায়গায় এখানে উড মানেও একই বিষয়, দ্যাট ইজ ফরেস্ট আর জঙ্গল। তখন আমার কারেক্ট অ্যান্সার বুঝতেই পারছি, উডস ইজ কারেক্ট, অর্থাৎ এখানেও আমায় এস অ্যাড করতে হচ্ছে। মুশকিল হচ্ছে আমি নাউন পড়ে সারা জীবন নাউনের আতিপাতি ঘেটে ফেললাম, কিন্তু আমি যদি শব্দভিত্তিক প্রিপারেশন না নিই, উই নিড টু কনসেন্ট্রেট অন ইচ ওয়ার্ড, তবেই আমরা কিন্তু এক্সাম ক্র্যাক করার জায়গায় পৌঁছবো। যেমন আমরা এখানে বলছি দ্য ক্রিমিনাল ওয়াজ কেপ্ট ইন আয়রন, অর্থাৎ এখানে আয়রন বলতে আমি যেটা বোঝাতে চাইছি আসলে কি প্রিজনের কথা বলছি। তাহলে আমি যদি প্রিজন বোঝাই, এখানে তো আয়রনস কথাটা লিখতে হচ্ছে, তবে আমি ঠিক করব, অর্থাৎ এখানে আমায় এস অ্যাড করতে হচ্ছে, দিস ইজ দ্য কারেকশন। আমাকে বলছে অল দ্য ভেহিকলস ওয়ার বাউন্ড আপ উইথ আয়রন, তাহলে এখানে আয়রন মানে কি? আমি তো পরিষ্কার বোঝাচ্ছি এখানে আয়রন মানে চেন, শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাহলে আমি আয়রন কি করে লিখবো? উই নিড টু অ্যাড এস উইথ ইট সো দ্যাট ইট বিকামস আয়রনস and the sense of the sentence would be clear then. তাহলে বুঝতেই পারছি কি বলতে চাইছি, why irons is the need। যেই আমি বলছি আয়রনস মানে এখানে প্লুরাল নয়, আয়রনস একটা অন্য জিনিসকে বোঝাচ্ছে, তার মানে বুঝে গেলাম মেটেরিয়াল নাউনের সঙ্গে যখন আমি এস অ্যাড করছি
সঙ্গে সঙ্গে সেটা কমন নাউনে কনভার্টেড হচ্ছে। তাহলে কি দেখছি, when we add s with the material noun it is no more material, তখন সেটা কনভার্টেড হয়ে যাচ্ছে কিসে, কমন নাউনে। we could well understand from his air, অর্থাৎ তার চাল চলন থেকে, এখানে এয়ার কথাটা বলছি, তার হাওয়া, এটা তো কোনো মানে নেই, অর্থাৎ এয়ার কথাটার মানে আমরা যেটা বোঝাতে পারছি সেটা কি, অ্যাটিটিউড, তার চাল চলন, তার বিহেভিয়ার, কন্ডাক্ট। তাহলে এই যে আমি কথাটা বলছি এয়ার, হতে পারে না, তাহলে এটার সঙ্গে আমাকে এস অ্যাড করতে হচ্ছে, অর্থাৎ আমাকে কিন্তু লিখতে হচ্ছে এয়ার্স, রাইট? সো এস, so we could well understand from his ears that he is from elite class, উচ্চ বংশ থেকে এসছে। সেটা কি দেখে বুঝতে পারলাম, তার কথাবার্তা, তার চাল চলন, এটা দেখে বুঝতে পারছি সে খুব উচ্চ বংশ থেকে এসছে। তাহলে এই যে সেন্টেন্সগুলো পরপর দিলাম, তার মধ্যে যে কারেকশনের জায়গাটা, সেটা আমাদের ভীষণ প্রয়োজন। এই ঠিক এই বিষয়গুলোই থাকবে, যেটা আমি লিখতে গিয়ে থেমে গেলাম, আমি এয়ারের মিনিংটা লিখলাম না, আমি সেটা সরাসরি প্রয়োগ করে বোঝাবার চেষ্টা করলাম যে তার মিনিংটা কেমন হবে। এর ওপর অসংখ্য প্রশ্ন থাকে, শুধু আমাদের দরকার কি, কনসেপ্টটুকু ধরে রাখবো, ব্যাস, বাকি আর কিছু আমার দরকার নেই। ঠিক যেমন আমরা এটা নিয়ে এগোচ্ছি, ঠিক তার পরের পার্টে যদি আমরা চাই, তাহলেও দেখবো আমাদের মূল ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কি বিষয় বুঝলাম, আমরা ক্লাসিফিকেশন করলাম, ক্লাসিফিকেশন করার পর ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু প্রবলেমস নিয়ে আমরা কথা বললাম। তাহলে নাউনের চ্যাপ্টার থেকে ফাইনালি আমরা করব কি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের তিনটে চ্যাপ্টারকে একটু মাথায় রাখতে হচ্ছে। নাম্বার ওয়ান, আমাদের যেটা করতে হবে নাউন থেকে, সেটা হচ্ছে কি, নাম্বার। নাম্বার মানে আমরা বুঝতেই পারছি নাম্বার বলতে আমরা কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। নাম্বার বলতে প্র্যাকটিক্যালি আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আসলে নাম্বার বলতে আমরা সিঙ্গুলার প্লুরালকে বোঝাচ্ছি, বাস। এক বচন, বহু বচন, বেশ, আর কি আছে তার সাথে আমরা দেখে নিই। নাম্বার টু, আমরা যেটাতে কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে কি, দ্যাট ইজ জেন্ডার। তো জেন্ডার যখন বলছি, জেন্ডার বলতে আমরা প্র্যাকটিক্যালি কি মিন করছি, চার রকমের জেন্ডার থাকে আমরা জানি। তাহলে জেন্ডার বললে প্রথমে আমি যদি বলি দ্যাট ইজ ম্যাসকুলাইন, তারপরে ফেমিনাইন, নেক্সট আর কি, নেক্সট আমি বলবো দ্যাট ইজ কমন জেন্ডার, আর কি বলবো দ্যাট ইজ নিউট্রাল। তাহলে এই যে পরপর আমরা কথাটা বললাম, ম্যাসকুলাইন, ফেমিনাইন আমরা বুঝি, মেল এন্ড ফিমেল, কমন জেন্ডার, তো কমন জেন্ডারটা কি, such a noun which is applicable in both male and female. When we say baby, so we do not define, we do not discriminate whether it is male or female. আমরা বেবি যখন বলি, baby is, I mean very irrespectively, right, applied to both. আবার একই যখন বলছি, think about the name of any profession. When we say students, aspirants, when we say teacher, when we say lawyer, in everywhere we mean just the name of the profession or the professional himself or herself. সেখানে সে ছেলে কি মেয়ে, it is not our point of discussion, right? তাহলে যখনই আমরা বলছি ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, বুঝতে পারলাম, বাকি পড়ে রইল কি, নিউটার। নিউটার মিন্স হোয়াট, বাংলায় খুব সম্ভবত ক্লিবলিঙ্গ বলি, অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে, ইনঅ্যানিমেটেড অবজেক্ট, নন লিভিং অবজেক্ট, অপ্রাণীবাচক বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা প্রয়োগ করি তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি নিউটার অবজেক্ট। ইট, কাঠ, পাথর, বালি, চেয়ার, কম্পিউটার, ডেস্ক, আমরা যাই বলে থাকি না কেন, এই প্রত্যেকটাই কি হচ্ছে, এগুলো হচ্ছে এই নিউটার অবজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে। হোপফুলি এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে, আমরা যদি খুব ভুল না করি। তাহলে এইটা একটা পার্ট, এর সাথে আরেকটা পার্ট দেখে নেব।
নাম্বার, যেটা নিয়ে আমাদের পরের পার্ট। তাহলে নাম্বার হলো, জেন্ডার হলো, তার পরের পার্ট কি? নাম্বার, জেন্ডার, এটার পর কেস। কেসটা হচ্ছে, এই কেসের যে ডিভিশন আছে, আমরা ফার্স্টে কনসেন্ট্রেট করব 3টে ডিভিশনের উপর। কি বিষয়? আমরা নমিনেটিভ কেস বলছি। তো নমিনেটিভের পর কি আছে? তার সঙ্গে বলছি অবজেক্টিভ কেস। আর কি আছে? দ্যাট ইজ পসেসিভ কেস। নাও when we say nominative case, মানে আমরা যদি পারসন আর কেস দুটোকে প্যারালালি স্টাডি করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে দ্য আইডিয়া অফ কেস। নাও নমিনেটিভ কেস মিন্স হোয়াট? আমি বাংলায় বলছি আমি, তো ফার্স্ট পারসনের একটা ফর্ম হচ্ছে আমি, দ্যাট ইজ আই। তাহলে কি একটাই ফর্ম আছে? আমি যখন বলছি আমাকে, তখন আমি কি বলছি? মি বলছি। তাহলে এটা আরেকটা ফর্ম। আমি যখন বলছি আমার, সেটা আরেকটা ফর্ম, মাই আর মাইন। তাহলে এই যে 3টে আলাদা আলাদা ফর্ম, 3টে আলাদা আলাদা কেস, অর্থাৎ নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেসও বলে। তার মানে কি? এই যে আই, ইউ, শি, হি, দে, এই যে কথাগুলো বলছি, আমি বলছি অর্ণব, আমি বলছি প্রত্যুষা, আমি বলছি অর্পিতা, আমি বলছি অরণিকা। এই যে প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটাই কি এক একটা নাম, এবং এক একটা নামের মাধ্যমে ওই পার্সনটাকে বোঝাচ্ছি, রাইট? আর কেউ না, শুধু এই পার্সনটা। আমি যখন বলছি আই, তখন আমি আমাকেই বোঝাচ্ছি। নমিনেট করার ক্ষেত্রে, বাছার ক্ষেত্রে কাজে লাগছে, তাই নমিনেটিভ কেস বলছি। সেন্টেন্সের সাবজেক্টে নমিনেটিভ কেস ইউজ হয়, তাই এটাকে সাবজেক্টিভ কেস বলছি। আবার অবজেক্টিভ কেস আমাকে, তোমাকে, এই বিষয়টা আসছে, অর্থাৎ সেখানে আমি কি বলছি? মি, আস, আমাদেরকে, প্লুরালে। তাহলে এই ব্যাপারটা হলো। আর পসেসিভ কেস নামের মধ্যেই পরিচয় আছে। there is a sense of ownership, possession। আমি বলছি possession, অধিকার। so this is my marker, this is my laptop, অর্থাৎ তার উপর যেন আমার একটা অধিকার রয়েছে। তাহলে সেটা বলতে আমরা পসেসিভ কেস বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে কেস। এই 3টে জায়গা যদি আমরা রেডি করি, একটাও প্রশ্ন বাইরে থাকবে না নাউনের। হ্যাঁ, কিছু বিষয় থাকে নাউনের যেগুলো সম্পূর্ণ ওই ভোক্যাবসের পার্ট। মানে আমি যখন কালেকটিভ নাউনের একটা চার্ট তৈরি করছি, আমরা যখন মার্ডার অফ ক্রোজ বলছি, আমরা যখন বলছি পার্লামেন্ট অফ পিজিয়ন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট শব্দ যেটা একটা গ্রুপকে বোঝাতে কাজে লাগছে, সেগুলো একটু মুখস্থর বিষয় আছে, দু একবার দেখে নেওয়ার আছে। বাকি আর কিছু পড়ে থাকে না, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করা যাচ্ছে। এইবার চলে যাব আমরা ঠিক তার পরের পার্টে। কিভাবে যাব একটু বেছে নেওয়া যাক। আমরা এই নাউনের ক্লাসিফিকেশনের পর আমরা যেখানে যাব সেই জায়গাটা আরেকটু দেখে নিই। নাউনের কেস নিয়ে যেটা আমরা বলছিলাম, এখানে আমরা কেসের জায়গাটা আরেকটু ক্লিয়ার করব, অর্থাৎ সোজা কথায় ক্লিয়ার করব ইন দ্য সেন্স ডিটেলসে দেখে নেব। যেমন আমরা যখন বলছি দুপাশে ভাগ করে নেব, এক পাশে আমরা লিখে দিলাম যে এই পার্টে আমরা কেস এটাকে রাখবো, আরেকটা পার্টে আমরা পার্সনকে রাখবো, রাইট? একদিকে কেস আর একদিকে পার্সন। সাজাবো কি করে একটু দেখে নিই। খুব চট করে আমরা যদি এভাবে লিখি, পার্সনের জায়গায় প্রথমেই লিখলাম যে ফার্স্ট পার্সন, তারপর লিখছি রাইট, ফার্স্ট পার্সনের যেহেতু দুটো ফর্ম আছে, সিঙ্গুলার প্লুরাল, তাই কিছুটা ছেড়ে সেকেন্ড পার্সন লিখলাম। সেকেন্ড পার্সনের পর লিখছি থার্ড পার্সন। ক্লিয়ার? আর উল্টো দিকে, অর্থাৎ ওপরে আমি কি লিখব? ওপরে একদম শুরুতে লিখছি, একটু পেনটা চেঞ্জ করে নিই, আমার পক্ষে বোঝাতেও বেশ খানিকটা সুবিধা হবে। দ্যাট ইজ, প্রথমে লিখলাম নমিনেটিভ কেস, তারপর আমরা কি লিখছি?
অবজেক্টিভ কেস। তারপরে আমরা কি লিখছি? পসেসিভ কেস। তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। তাহলে নমিনেটিভ কেস যখন বলছি তখন যদি বলি আই, তাহলে অবজেক্টিভ কেসে কি লিখছি? মি। তাহলে পজিটিভ কেসে কি লিখছি? মাই অর মাইন। ঠিক তার প্লুরাল ফর্মে যখন লিখছি উই, এখানে কি লিখছি? আস। এখানে কি লিখছি? দ্যাট ইজ আর অর আস। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? সেকেন্ড পারসন, সেখানে কি লিখছি? ইউ। এখানে তো চেঞ্জের জায়গা নেই, এখানে ইউটা ইউই থাকছে। আর হ্যাঁ রাইট, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়র অর ইয়ার্স। থার্ড পারসনে কি হচ্ছে? থার্ড পারসনে আমি যদি লিখি শি, তারপর কি লিখছি? এখানে লিখছি হার। এখানেও চেঞ্জ হচ্ছে না, হার থাকছে বা হর্স হতে পারে। এবং স্বাভাবিকভাবে আমি যদি ম্যাসকুলিন জেন্ডারে চলে আসি তাহলে হি, হি থেকে কি হচ্ছে? দ্যাট ইজ হিম। এখানে হি ইজ একটাই ফর্ম। আমি প্লুরালে চলে গেলাম, আমি এখানে লিখছি দে, দে থেকে কি হচ্ছে? নাও কাম টু দেম, নেক্সট দেয়ার অর দেয়ার্স। তাহলে এই যে যাবতীয় ফর্ম আমার কাছে রইল, আমি খুব সহজে বাংলায় এটাকে ব্যাখ্যা করতে পারি একেবারে জলের মতো করে। কি বিষয় একটু দেখে নেওয়া যাক। আমরা বাংলায় যে কথাটা বললাম, ধরো আমি যখন নমিনেটিভ কেসের কথা বলছি, আসলে এখানে কোনো বিভক্তি চিহ্ন যোগ হয় না, অর্থাৎ শূন্য বিভক্তি, কোনো বিভক্তি চিহ্ন নেই, আমি। রাইট? আমি যেই লিখছি অবজেক্টিভ কেস, এখানে কি বলছি? আমি কে বিভক্তি, অর্থাৎ আমি এটাকে এভাবে বলতেই পারি যে আমাকে, তোমাকে, আমাদেরকে। সেখানে কে বিভক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নাও আবার যখন পজিটিভ কেস বলছি তখন বলছি এই যে র, অর্থাৎ আমার। এই যে আমি কথাটাকে এখানে পরিষ্কার করে লিখতে পারলাম। তোমার, তোমাদের, এই যখন বলছি আমরা এটাকে এভাবে রাখছি। হিন্দিতেও একই হয়, খুব একটা চেঞ্জ খুব একটা নেই। বলছি মে, মুচকো, মেরা, এইভাবে চেঞ্জটা আসছে। তাহলে এটা হচ্ছে আমার কেসের ফর্মেশন, আমি বুঝতে পেরে গেলাম। কিন্তু এটা শিখে আমি করবোটাকে, আমার পরীক্ষার হলের অ্যাপ্লিকেশনটা কোথায়? স্বাভাবিকভাবেই তো পরীক্ষার হলে যে অ্যাপ্লিকেশন, সেটাকে আমি একটু যদি এইভাবে সাজাই, ধরো এইটুকু হয়ে যাওয়ার পর আমি তোমাকে বললাম যে আচ্ছা তাহলে হু, এটাকেও তো আমি লিখতে পারি কে। তাহলে কে হলে কি হবে? কাকে। তখন কি লিখব? আমি সেখানে লিখছি হুজ। রাইট? সরি, একটু খেয়াল করবে, হুজ মানে কার আর কি। আমি এখানে ভুলবশত এটা লিখে ফেললাম, তো আমাকে যেটা করতে হবে এই পার্টটুকু আমাকে ডিলিট করে দিতে হবে। রাইট? তাহলে আমি এখানে করলাম দ্যাট ইজ হোম, আর পরে লিখছি দ্যাট ইজ হুজ। তাহলে কে, কাকে, কার, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা বুঝলাম, কিন্তু এর থেকে প্রশ্নের জায়গাটা কোথায়? আমি প্রশ্নে কি করে এটাকে রাখবো একটু দেখে নেওয়া যাক চট করে। আমি যদি চাই ব্যাপারটাকে নিয়ে একটু এগোতেই পারি। কি ব্যাপার, কেমন ভাবে এটাকে রাখবো চট করে একবার দেখে নিই। আমরা এই কেসের এই জায়গাটা একটু ধরো কোথাও লেখা হচ্ছে যে দে broke the chair's legs. আমি বললাম they broke the chair's legs. আমি বললাম যে
the gang of robbers tried to break the house's gate. তাহলে এই যে আমি কথাগুলো বলছি, জাস্ট এইগুলো দিয়ে বলে দেওয়া হলো, এই সেন্টেন্সগুলো দিয়ে বললো যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কারেকশন কি আছে, কি কারেকশন আমি এখান থেকে করতে পারি। ভেরি সিম্পল, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমার উত্তর কি হবে? দে ব্রোক দ্য চেয়ার্স লেগস, আমার এক্সপ্রেশনে প্রবলেম আছে। আমি বললাম হাউসেস গেট, আমার এক্সপ্রেশনে প্রবলেম আছে। আমি কি প্রবলেম দেখলাম? এখানে আসলে চেয়ারের পায়া। তাহলে এখানে চেয়ারের পায়া মানে আমি পরিষ্কার বুঝতে পারছি এখানে পজিটিভ কেস ইউজ করেছে, কিন্তু পজিটিভ কেস ইউজ করতে গিয়ে অ্যাপোস্ট্রফির ব্যবহার করা হয়েছে। কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার এখানে আনলফুল, এখানে আমরা করতে পারি না। তাহলে এর পরিবর্তে কি করতে হবে? আমরা এখানে লিখবো পরিষ্কার কি লেগস অফ দ্য চেয়ার, অর্থাৎ চেয়ারের পায়া। আমি এখানে বলছি হাউসেস গেট, করতে পারবো না, অর্থাৎ এখানে আমায় লিখতে হবে গেট অফ দ্য হাউস। এইটা হচ্ছে আমার কারেক্ট এক্সপ্রেশন, লফুল এক্সপ্রেশন। হাউসেস গেট যখন বলছি এটাও তো তাই, অর্থাৎ সোজা কথা এটা পজিটিভ কেস। তাহলে অ্যাপোস্ট্রফি কেন দিতে পারছি না? তার কারণ এই দুটোর ক্ষেত্রেই বিষয় যেটা হচ্ছে সেটা কি নন লিভিং অবজেক্ট। এই নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা পজিটিভ কেস বোঝাতে গেলে আমরা কি করব? সঙ্গে সঙ্গে যেটার ব্যবহার করব সেটা হচ্ছে অফ, অর্থাৎ অফটা সেখানে পজিটিভ কেসকে বহন করবে। আর ঠিক উল্টো দিকে আমরা যদি লিভিং বিং এর ক্ষেত্রে বলি, অর্থাৎ অ্যানিমেটেড অবজেক্টের ক্ষেত্রে, সেখানে যখন পজিটিভ কেস বোঝাবো তখন আমরা কি করব? তখন আমরা দিব্যি অ্যাপোস্ট্রফি আনতে পারি, অর্থাৎ সেখানে অ্যাপোস্ট্রফি ইজ কারেক্ট। আমি যদি বলি ইট ইজ মহেশের রুম, আমি যখন বলছি খুব সিম্পল, আমি যদি এভাবে বলি যে আমি যদি প্রোনাউন ইউজ করতাম কি বলতাম? ইট ইজ হিজ চান্স। আমি বলছি ইট ইজ রমেশের চান্স, অর্থাৎ রমেশ লিভিং, তার সঙ্গে আমি অ্যাপোস্ট্রফি যোগ করতেই পারি, সমস্যা নেই। তাহলে কেসের একটা পার্টকে আমি এভাবে দেখতে পারি যে কেস কেন জানবো, সেটার একটা কারণ হচ্ছে আমার এই প্রশ্নগুলো সমাধান আমি করতে পারবো। আমি খুব সহজে বললাম যেগুলো দেখে মানে ইট ইজ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? সহজে অনুমেয় কি ভুল আছে, কিন্তু এতটা ওপেনলি সেখানে হয়তো প্রশ্নে দেওয়া থাকবে না। তার যে প্যাটার্ন সেটা আমি দেখাবো কত সূক্ষ্ম করে ওরা দেয়, রাইট? তাহলে এই পার্টগুলোকে নিয়ে আমাকে আরেকটু কালচার করতে হবে, অর্থাৎ এই জায়গাটা আরেকটু দেখার আছে। এখানে বেশ কিছু বিষয় আছে, এই পার্ট আমাকে করতে হচ্ছে, আমি এটাকে ইনক্লুড করলাম। করে ফেলার পর আমি যখনই দেখবো এর পরের পার্টে যাব, সেখানে নাউন শুরু হচ্ছে, মানে নাউন অলরেডি শুরু হয়ে গেছে। নাউনের ক্লাসিফিকেশন, তার কোন কোন ফোকাস এরিয়া রয়েছে যেগুলোর উপর আমরা নজর দেব, সেগুলো করলাম। এইবার যেটা আসবো সেটা হচ্ছে নাউনের যে স্পেশালাইজেশন আছে, যে কনসেপ্টগুলো আছে, আমি সেটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বোঝাবার চেষ্টা করলাম। এটাকে আমি রুল বলতে নারাজ, ঠিক রুল না, কনসেপ্ট অ্যাবাউট দ্য নাউন। কারণ আমাকে তো শব্দের ভেতরে ঢুকতে হচ্ছে, তাহলে সেটাকে আমি কিভাবে ট্যাকল করতে পারি সেটা বোঝানোর জন্য আমি এগুলোকে এভাবে রাখছি। যেমন এই পার্টে কি বলছি, দ্য ফলোইং নাউনস আর ইউজ ইন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ আমি যেটা করছি এখানে কি রয়েছে, অর্থাৎ এই সমস্ত নাউনগুলো কিভাবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলোকে আমরা প্লুরালি এক্সপ্রেস করতে পারি না। করতে পারি
একটু অন্য ফর্মে, তখন আমায় অন্য শব্দ অ্যাড করতে হবে। কিন্তু এখানে যে কটা শব্দ রয়েছে প্রতিটা শব্দই সিঙ্গুলারলি ইউজ হয়, একটাতেও আমরা প্লুরাল ইউজ করতে পারবো না। কিভাবে, কেমন ভাবে একটু দেখে নেওয়া যেতে পারে, আমাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধার কারণ নেই। আগে দেখে নিই আমাদের যে ম্যাটার রয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা। ইয়েস, রেকর্ডেড হচ্ছে। আমরা দেখছি পোয়েট্রি, আমরা দেখছি সিনারি, আমরা দেখছি ফার্নিচার, ইনফরমেশন, মেশিনারি, অ্যাডভাইস, অ্যাবিউজ, অ্যালফাবেট, হেয়ার, বেডিং, স্টেশনারি, ইস্যু, লাগেজ। এই যে কটা শব্দ দেখছি প্রত্যেকটাই কি বলছি? সিঙ্গুলার। এবার একটু খেয়াল করে দেখা যাক, এই যে আমরা নাউন নিয়ে কথা বলছি এবং নাউনে দেখলাম এখানে সিঙ্গুলার ম্যাটারগুলো প্রত্যেকটা পোয়েট্রি। তাহলে আমি তোমায় যদি জিজ্ঞেস করি, আচ্ছা পোয়েট্রি কথাটা আমি বললাম, সেখানে পোয়েট্রি কথাটা আমি যদি একটু এক্সপ্রেস করি যে পোয়েট্রি আর পোয়েম দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানে আমি পোয়েট্রি পেয়েছি, আমি তো বলতেও পারতাম যে আচ্ছা ঠিক যেমন পোয়েট্রি আছে তেমন আমি প্রোজ এই কথাটাও তো বলতে পারি। তাহলে প্রোজের সঙ্গে স্টোরি, তার ডিফারেন্সটা কোথায়? আসলে যখন আমি পোয়েম বলছি আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে কবিতা, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কবিতা বা অনেকগুলো কবিতাকে আমি পোয়েমস বলছি। কিন্তু আমি যখন পোয়েট্রি কথাটা বলছি তখন সেটা পদ্যকে বোঝায়, অর্থাৎ দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস। এবং এই সাবজেক্টটাকে অ্যাজ এ হোল আমি বলছি পোয়েট্রি, বিষয়টাকে বলছি পোয়েট্রি। পদ্য, কাব্য, দ্যাট ইজ পোয়েট্রি। যেই আমি বলছি পোয়েম তখন একটা কবিতাকে বোঝাচ্ছি, রাইট? দুটোর অ্যাপ্লিকেশনে হাজার এক তফাৎ হয়। পোয়েট্রি বরাবর সিঙ্গুলার এবং কখনো পোয়েট্রিজ করাই যায় না, whereas আমি পোয়েমের সাথে দিব্যি এস অ্যাড করতে পারি। ঠিক যেমন প্রোজ কথাটা বললাম, প্রোজ কথাটা অলওয়েজ সিঙ্গুলার, একটু খেয়াল করে দেখি, গদ্য। কিন্তু যেই আমি স্টোরি কথাটা বলছি দিব্যি স্টোরিকে আমি কি করতে পারি? স্টোরিজ করতেই পারি। অর্থাৎ সেখানে আমি কি করলাম? আইইএস অ্যাড করলাম, আমার কোনো সমস্যা নেই। কিন্তু প্রোজকে প্রোজেস করি না, রাইট? ঠিক পোয়েট্রির মতোই একটা শব্দ, এ নিয়ে অসংখ্য প্রশ্ন থাকে। দিব্যি এটাকে অ্যান্সার করা যেতে পারে যদি আমি খুব ভালো করে এই কনসেপ্টটা মাথায় নিয়ে নিই। একইভাবে আমাকে বলছে সিনারি, সিনারি মানে দৃশ্য। তো বাংলায়ও কি বলি দৃশ্যগুলো? সাধারণত বলি না, প্লুরাল করলে কি বলি? দৃশ্যাবলী, এরকম বলছি। তাহলে এই যে বলছে সিনারি, এটা সিনারিজ হতে পারে না, এটা সবসময় সিঙ্গুলার। হ্যাঁ, আমার যদি প্রয়োজন হয় আমি ডিফারেন্সের জায়গাটা দেখাতে পারি। আমি যখন বলছি সিন, সেটাকে আমি সিনস করতে পারি, অর্থাৎ চোখ কান বুঝে এটার সঙ্গে আমি এস অ্যাড করতে পারি, সিনস, রাইট? কিন্তু সিনারি ইজ সিনারি, দৃশ্য, এটাকে কখনোই আমি প্লুরালি এক্সপ্রেস করতে পারবো না। তাহলে তফাৎটা বোঝা যাচ্ছে। এবং একইভাবে আমি যদি এই সিনারি, দৃশ্য এগুলো বোঝাতে আমি সাইট কথাটা যদি বলি, SITE, সাইট, রাইট? দৃশ্য বলতে এটা বোঝাচ্ছি বা সিন বলছি, তখন কিন্তু সাইট থেকে আমি সাইটস করতেই পারি, সমস্যা নেই। আমি বলছি কি স্পেকটাকল, যেই স্পেকটাকল কথাটা বলছি আমাদের মাথায় কি আসে? যে চশমা। না, স্পেকটাকল চশমা না, স্পেকটাকলস চশমা। এস অ্যাড করলে এটার মানে হচ্ছে চশমা,
আর এস ছাড়া এটার মানে দৃশ্য, স্পেকটাকল। হোয়াট আ বিউটিফুল স্পেকটাকল, আমরা এটা বলি না, রাইট? অর্থাৎ যখন স্পেকটাকল বলছি এটার সঙ্গে আবার এস অ্যাড করতে পারবো না, কিন্তু এটাও দৃশ্য বোঝাচ্ছে। তার মানে প্রতিটা শব্দের মধ্যে যদি আমি না ঢুকি তাহলে আমার পক্ষে সম্ভব নয়। ফার্নিচার বুঝতেই পারি, চিরকালের শব্দ, ফার্নিচারস হয় না। আসবাবপত্র, কোনো একটা নির্দিষ্ট আলমারি, খাট বা আমি কোনো ডেস্ক এরকম কিছু বোঝাচ্ছি না। আমি আসবাব বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হোল গ্রুপ অফ দিস পার্টিকুলার থিংস টুগেদার। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ফার্নিচার, ইনফরমেশন, খবর বা তথ্য, এই তথ্য যখন বলছি এটাকে প্লুরালি এক্সপ্রেস করা যাবে না, রাইট? একইভাবে মেশিনারি, যন্ত্রপাতি, এবং এর লাগোয়া একটা শব্দ আছে যেগুলো খুব ইউজ হয় কম্পিটিটিভ এক্সামে। আমি যখন বলছি ইকুইপমেন্ট, ইকুইপমেন্টস ইউজ হয় না, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, অর্থাৎ ঠিক মেশিনারির মতো। whereas তুমি ইউজ করতেই পারো, অসুবিধা নেই, মেশিন। তো মেশিনের সঙ্গে তুমি এস অ্যাড করতেই পারো, মেশিনস, কোনো প্রবলেম নেই। কিন্তু কখনোই মেশিনারিকে মেশিনারিজ বলা যায় না। তাহলে এই ছোট ছোট পার্টগুলো প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে ক্লিয়ার করতে হবে। আমরা অ্যাডভাইস, উপদেশ, অসুবিধা নেই, অ্যাডভাইস, উপদেশ, কিন্তু ভুলেও যেন প্লুরাল না হয়। অ্যাডভাইসেস শব্দটার অস্তিত্বই নেই, হয়ও না। হ্যাঁ, আমি যদি এটাকে বলি কাউন্সেল, COUNSEL, কাউন্সেল, কাউন্সেলস করাই যেতে পারে। কাউন্সেল মানে উপদেশ। মজা হচ্ছে এই যে শব্দগুলো আমি বলছি, এই শব্দগুলো আমাকে আলাদা করে লিখে তৈরি করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে, এবং তাকে ব্যবহার করতে হবে, নইলে কোনোদিন সম্ভব না সেটা মাথায় থাকা। ক্লিয়ার? নেক্সট, অ্যাবিউজ। হ্যাঁ, অ্যাবিউজের আবার অন্য খেলা। অ্যাবিউজের ক্ষেত্রে অ্যাবিউজেস হয়, কিন্তু অর্থ বদলে যাবে। অ্যালফাবেট, বর্ণমালার বর্ণ তো নয়, বর্ণমালা সবটাকে নিয়েই তো হচ্ছে, তার আবার প্লুরাল কি করে হবে? আমি বলছি হেয়ার জানাই আছে, বেডিং জানা আছে, স্টেশনারি, এই যে বলছি স্টেশনারি, তাহলে এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোকে বলছি সেগুলোকে একটা জায়গায় করে কথাটা বলি স্টেশনারি, রাইট? অর্থাৎ স্টেশনারিজ কথাটা কিন্তু স্বাভাবিকভাবে ইউজ খুব কম হয়। ইস্যুও অনেকটা এর ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবিউজেসের মতো, ইস্যুজ হয় কিন্তু মানে আলাদা। আবার লাগেজ যেমন কোনোদিনও লাগেজেস হয় না, ব্যাগেজ যেমন কোনোদিনও ব্যাগেজেস হয় না। অর্থাৎ ফার্স্ট পার্ট অফ দ্য থিং, অন্তত এইটুকু আমরা জানতে পারলাম। যেমন খুব কমন, আই ডু নট লাইক পোয়েট্রিজ অফ কিডস। হতে পারে কি? একদমই না, কারণ পোয়েট্রিজ হতে পারে না। আমরা সে জায়গায় কি করছি? পোয়েট্রি অফ কিডস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ক্লিয়ার করতে পারছি? আমি এখানে সেটাকে ব্যাখ্যা করেছি বহুবার লিখে লিখে। সিনারি, দ্য সিনারি অফ লায়ন্স রক ইন শ্রীলঙ্কা উইল লিভ ইউ ব্রিথলেস। লায়ন্স রকের যে সৌন্দর্য, তার যে দৃশ্য, সেটা আপনাকে বাকরুদ্ধ করে দেবে, শ্বাসরুদ্ধ করে দেবে। তাহলে সেখানে সিনারি বলছি, সিনারিজ জীবনে হয় না, প্রত্যেক জায়গায় সিনারির ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? এই অবধি আমি আজকে বোঝালাম, পুরো বিষয়টাকে তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম একেবারে বাচ্চাদের মতো করে। এর পরের পার্ট থেকে আবার নেক্সট সেশনে আমরা ধরবো। বাট খেয়াল করতে হবে যে আমরা প্রথম পার্ট যতটুকু করলাম এটা তো ভিত্তি, তো এইটুকুকে, এই ফাউন্ডেশনটুকু যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এগোনো মুশকিল। অ্যান্ড হোপফুলি উই উইল ডু দিস। তাহলে আজকে যেটা রয়েছে সেটার উপর নিরন্তর অনুশীলন আমাদের দরকার। উই নিড রেগুলার এক্সারসাইজ ফ্রম দিস।
আমরা যখন এই নাউনের পার্টটাকে এন্ড আপ করে আসবো, তখন সেন্ট্রাল আর স্টেট এই দুটোরই পরীক্ষার প্রশ্নপত্রে নাউন কি করে এসছে সেটাকে একবার দেখে নিলেই আমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো হোপফুলি এই পার্টটুকু আমাদের করা রয়েছে। চলো আজকে এই অবধি, আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে উইথ দ্য সেম স্পিরিট। ওকে, গুড বাই এভরিবডি।